আসসালামু আলাইকুম। মডার্ন টিভি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। ফ্রান্সের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে ইন্দোনেশিয়া শান্তির পথে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে। ভাষাভাবে দেখতে গেলে এই কূটনৈতিক সমর্থন ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে ইন্দোনেশিয়ার দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হতে পারে। কিন্তু ফ্রান্সের এই ইঙ্গিতের আড়ালে লুকিয়ে আছে এক গভীর ও বিপজ্জনক হিসাব নিকাশ, যা কেবল বাস্তবতাকে উপেক্ষা করে না, বরং সেটিকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে। ফ্রান্স যে প্রস্তাব দিয়েছে সেটা মোটেই ন্যায় বিচার নয়, এটি স্বাধীনতাও নয়, এটি সেই পুরনো বিভ্রামেরই আধুনিক সংস্করণ যা দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদের বন্দী ও ভূমিহীন করে রেখেছে, সেই তথাকথিত দুই রাষ্ট্রভিত্তিক সমাধান। জাকার্তার সরকারি বিবৃতিতে ফ্রান্সের পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে। তার কারণ হল একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করা হয়েছে। এর ভিত্তি হবে ১৯৬৭ সালের সীমানা এবং যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। কিন্তু প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোন স্পষ্ট করে দিয়েছেন তিনি কেমন ধরনের রাষ্ট্রের কথা চিন্তা করছেন। একটি সম্পূর্ণভাবে নিরস্ত্রীকৃত ফিলিস্তিন, যেখানে ইসরায়েলের স্বীকৃতি থাকবে। মাখনের কল্পিত রাষ্ট্রে বসতি উচ্ছেদের কথা নেই, দখলকৃত ভূমিতে পুনর্বাসনের কথা নেই, এমনকি গাজায় যুদ্ধাপরাধের জন্য জবাবদিহির কোনো বালাই নেই। শুধু একটি কূটনৈতিক তকমার বিনিময়ে একপেশে আত্মসমর্পণ। এটি শান্তির পথে কোনো পদক্ষেপ নয়, এটি স্থায়ী দাসত্বের ছক। ফ্রান্সের অবস্থান শুধু পক্ষপাতদুষ্টই নয়, এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। মাখোন হামাসের নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছে, একই সঙ্গে গাজা পুনর্গঠন এবং আঞ্চলিক স্থিতিশীলতার আহ্বান জানিয়েছে। কিন্তু এর বিপরীতে ইসরায়েলের নিরস্ত্রীকরণের কোনো দাবি নেই, বেসামরিক মানুষ হত্যার জন্য কোনো জবাবদিহি নেই, আর ফিলিস্তিনিদের প্রকৃত সার্বভৌমিত্বের কোনোই নিশ্চয়তা নেই। বরং ফিলিস্তিনিদের বলা হচ্ছে প্রতিরোধ ত্যাগ করতে, অথচ দখলদারি রাষ্ট্রটির ওপর দখল শেষ করার কোনো চাপই নেই। ইন্দোনেশিয়া যদি কোনো শর্ত ছাড়াই এই চুক্তিকে প্রশংসা করে, তবে সেটি এমন একটি কাঠামোকে সমর্থন করা হয় যা কূটনীতির ভাষায় ফিলিস্তিনিদের অধিকার বিসর্জন দেওয়ার পথ খুলে দেয়। এভাবে ইন্দোনেশিয়াও এমন এক প্রক্রিয়ার অংশ হচ্ছে যা ইসরায়েলকে তার দীর্ঘস্থায়ী দখল ও সম্প্রসারণের পরিকল্পনা চালিয়ে যেতে সহায়তা করে। কারণ আমরা গাজায় যা দেখছি তা শুধু যুদ্ধ নয়, এটি একটি জাতিকে মানচিত্র থেকে মুছে ফেলার একটা প্রক্রিয়া। ইসরায়েলের নেতারা সংযমের কোনো ভান করছেন না। দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মট্রিচ ঘোষণা দিয়েছেন যে গাজাকে পুরোপুরি ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত। ইসরায়েলের আইনসভার নেসেটের সদস্যরা এবং শীর্ষ সামরিক কর্মকর্তারা এই ভূখণ্ডকে সমূলে উৎপাটন করার আহ্বান জানিয়েছেন। অনাহার, অবরোধ ও বোমবারণ কোনোটিই বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পিছনে সুস্পষ্ট উদ্দেশ্য আছে। লক্ষ্য শুধু শাস্তি দেওয়া নয়, বরং গাজাকে জনশূন্য করে ফেলা। আর এই গণহত্যার আকাঙ্ক্ষাটা নতুন কিছু নয়, এটি ইসরায়েলের কট্টর ডানপন্থীদের দীর্ঘদিনের একটা নকশার অংশ, যাকে মহান ইসরায়েল প্রকল্প নামে পরিচিত। এই নকশায় কেবল জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত ঐতিহাসিক ফিলিস্তিনি ভূখণ্ড দখল করাটাই উদ্দেশ্য নয়, এর বিস্তৃতি আরও বেশি। একটি বিশাল ভূখণ্ডে কেবল একটি জাতির নিয়ন্ত্রণে থাকার স্বপ্ন এখানে রয়েছে। এই মডেলে ফিলিস্তিনিরা নাগরিক বা প্রতিবেশী নয়, তারা এমন এক পথের কাঁটা যাদেরকে তুলে ফেলতে হবে। এই প্রেক্ষাপট থেকেই ফ্রান্সের ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি স্বীকৃতিকে বুঝতে হবে। এটি কোনো নীতিগত সাহসী সিদ্ধান্ত নয়, বরং বিশ্বজুড়ে সমালোচনার মুখে এক বর্ণবাদী রাষ্ট্র ব্যবস্থাকে স্থিতিশীল রাখার কূটনৈতিক কৌশল। সচেতন হোক বা অচেতন হোক, এটিকে গ্রহণ করার মধ্য দিয়ে ইন্দোনেশিয়া ইসরায়েলি শাসকের নৈতিক মনোবল সেটিকে গ্রহণ করে তা এই শাসন ব্যবস্থার জন্য একটি নৈতিক বৈধতা তৈরি করে দিচ্ছে। এত দুর্ভোগের মুখে অগ্রগতির যে কোনো ইঙ্গিতকে স্বাগত জানানো প্রলুব্ধকর হতে পারে, কিন্তু কাঠামোগত পরিবর্তন ছাড়া প্রতীকী স্বীকৃতি কেবল বিদ্যমান বৈষম্যকেই আরও শক্তিশালী করে। একটিকে যদি বলা হয় রাষ্ট্র, অথচ সেটি থাকবে ইসরায়েলি চেকপোস্টে ঘেরা, কোনো প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে না সেখানে ফেরার অধিকার, তাহলে সেটি প্রকৃত রাষ্ট্র নয়, বরং এক খোলা আকাশের নিচের কারাগার, যার হাতে শুধু একটা পতাকা তুলে দেওয়া হয়েছে। এখন কূটনৈতিক নাটকের জন্য করতালি দেওয়ার দরকার নেই, এখন প্রয়োজন মিথ্যা সমাধানকে প্রত্যাখ্যান করার। এখন যে দ্বিরাষ্ট্র কাঠামোর কথা বলা হচ্ছে সেটা ন্যায় বিচারের পথ নয়, এটি এমন একটি রাজনৈতিক হাতিয়ার যা কিনা উপনিবেশবাদকে সক্ষম করে।